নমস্কার। আমার বাম যোদ্ধার ফেসবুক পেজের সমস্ত বন্ধুদের শুভেচ্ছা, অভিনন্দন এবং বর্ষ শেষের ভালোবাসা জানাই। বাম যোদ্ধা ফেসবুক পেজে ইতিপূর্বে কথা বলার সুযোগ পেয়েছি বন্ধুদের সঙ্গে। তাই স্বাভাবিকভাবে আজকে আমাদের দেশে যে ভয়ঙ্কর ঘটনা চলছে, সবাই জানেন যে 100 বছরের ইতিহাসে এ ধরনের আন্দোলন হয়নি। আজকে আমরা মূলত আলোচনা করব কৃষি আইন নিয়ে। কৃষি আইন ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার, তারা আমাদের দেশের কৃষির যে বৈশিষ্ট্য, আমাদের দেশের যে বৈশিষ্ট্য, সেই সমস্ত বৈশিষ্ট্যকে অবজ্ঞা করে ভারতীয় সংবিধানকে হত্যা করে, ভারতীয় সংবিধানের রীতি নীতিকে লঙ্ঘন করে তারা কৃষি আইন পাস করিয়েছেন। রাজ্যসভাতে ধ্বনি ভোটে কৃষি আইন পাস করিয়েছেন। এই কৃষি আইন আমরা বলছি, বিরোধিতা করছি, গোটা দেশের 83% কৃষক তারা ক্ষতিগ্রস্ত হবেন। এই কৃষি আইনে কি বলা আছে? ফার্মার্স, 1 নম্বর যে বিলটা, ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স অর্ডিন্যান্স 2020। 2 নম্বর ফার্মার্স এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসুরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিস অর্ডিন্যান্স 2020। তো এই যে 3টে কৃষি আইন পাস করানো হয়েছে, 3টে কৃষি আইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এমএসপি, মিনিমাম সাপোর্ট প্রাইস যেটা ছিল, সেই মিনিমাম সাপোর্ট প্রাইসটা কেন্দ্রীয় সরকার তুলে দিতে চাইছেন। তো আমাদের সামনে বিপদের জায়গা এটাই যে আজকে এমএসপি থাকবে না, এবং আইনে যে কথাগুলো বলা হয়েছে মূলত 17% কৃষকের কথা ভেবে। 17% কৃষক, অর্থাৎ যারা কর্পোরেট ধনী কৃষক, যাদেরকে আমরা বলি, কর্পোরেটদের স্বার্থ রক্ষা করবার মতো করে এখানে এই আইনটা পাশ করানো হয়েছে। এখন এই আইন কেন্দ্রীয় সরকার কেন করতে গেল? আদানি আম্বানিদের স্বার্থ রক্ষা করবার জন্য এই আইন পাশ করানো হয়েছে। 1953 সালে জওহরলাল নেহেরু মজুতদারদের বিরুদ্ধে একটা বিল তৈরি করেছিলেন। আজকে সেই মজুতদারদের বিরুদ্ধে যে বিলটা ছিল, সেই বিলটাকে বাদ দিয়ে মজুতদারদের সুবিধার মতো, অর্থাৎ মজুতদাররা যত খুশি মজুত করতে পারবে, সরকার কিছু বলতে পারবে না, কোনো ব্যবস্থা তারা গ্রহণ করতে পারবে না। তো স্বাভাবিকভাবে কৃষকদের উপরে যে আক্রমণটা নেমে আসছে, লাভ হবে কার? আমরা নির্দিষ্টভাবে দায়িত্ব নিয়ে বলতে পারি 17% বড় চাষি, 17% বড় চাষি এই কৃষি আইনে লাভবান হবে। আর 83% নরেন্দ্র মোদী সরকার যে আইনটা নিয়ে এলেন, এই আইনে চুক্তিভিত্তিতে চাষ হবে, এমএসপি সাপোর্ট প্রাইস যা চাইবে তাই তারা মিনিমাম সাপোর্ট প্রাইসটা তুলে দেওয়া হবে। অর্থাৎ কর্পোরেটরা তারা ঠিক করবে কোথায় কি চাষ হবে। আমাদের দেশের কৃষিতে যে বৈচিত্র্য আছে, আমরা সবাই জানি, সারা ভারতবর্ষের কৃষি বৈচিত্র্য। ধরুন, আমি আমার বন্ধুদের জন্য বলতে চাই, আপনি যদি কাশ্মীরে যান, জম্মু কাশ্মীরে আপনি কি দেখবেন? জম্মু কাশ্মীরের কৃষকদের হচ্ছে মূল উৎপাদিত ফসলটার নাম হচ্ছে আপেল, আপেল চাষি। কাশ্মীরে যেমন আপেল চাষ হয়, আবার দেখবেন আপনি যদি একটু এগিয়ে যান, কুলগাঁও, অনন্তনাগ, এইসব এলাকায় দেখবেন সেখানে জাফরানের চাষ হচ্ছে।
আবার কোথাও কোথাও টিউলিপ হচ্ছে, আবার কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দেখবেন উইলো গাছের চাষ হচ্ছে। উইলো গাছ বলতে আমার বন্ধুরা অনেকেই জানেন, যে গাছের কাঠটা থেকে ব্যাট তৈরি হয়, ক্রিকেটের ব্যাট, গোটা ভারতবর্ষ কেন গোটা দুনিয়ায় যে ক্রিকেট ব্যাট তৈরি হয় সেটা হচ্ছে উইলো কাঠ থেকে তৈরি হয়। তাহলে সেখানকার কৃষকদের সমস্যা একরকম। আবার হিমাচল প্রদেশে আপেলও হচ্ছে, সবজিও হচ্ছে, নানা রকমের সেখানে একটা কৃষি বৈচিত্র্য আছে। পাঞ্জাবের মূল কৃষকদের হচ্ছে উৎপাদিত ফসলের নাম হচ্ছে গম, অল্প কিছু জায়গায় ধান চাষ হয়। হরিয়ানাতে গম হচ্ছে, ধান হচ্ছে, সবজি হচ্ছে, মিক্সড হচ্ছে। উত্তরপ্রদেশে বেশিরভাগ জায়গায় সেখানে ধান হচ্ছে, গম হচ্ছে, মধ্যপ্রদেশ, বিহার এইসব জায়গায়, এবং আমাদের বাংলা, অন্ধ্রপ্রদেশে গেলে দেখবেন কিছু অঞ্চলে যেমন ধান হচ্ছে, আবার কিছু জায়গায় সবজি হচ্ছে। আবার যদি নালগোন্ডা জেলার দিকে আমরা যাই, সেই নালগোন্ডা জেলাতে আমরা দেখতে পাবো সেখানে হচ্ছে আঙুরের চাষ হচ্ছে। আবার নাগপুরে যদি আমরা চলে যাই, সেখানে দেখবো কমলা লেবুর চাষ হচ্ছে। এই যে কৃষি বৈচিত্র্য, এই বৈচিত্র্যটাকে আমাদের কেন্দ্রীয় সরকার যখন আইন তৈরি করলেন, এই বৈচিত্র্যটা তাদের মাথায় থাকলো না। তাই আজকে কৃষি আইনের বিরুদ্ধে কৃষকরা যে আন্দোলনে সামিল হয়েছে, আমি স্মরণ করিয়ে দিতে চাই আপনাদের, 1 মাসের বেশি সময়, অর্থাৎ নভেম্বর মাসের 27 তারিখ থেকে গোটা দেশ জুড়ে কৃষক আন্দোলন শুরু হয়েছে। তার আগেও হয়েছে 25শে আগস্ট আমরা দেশ জুড়ে আমরা ন্যাশনাল হাইওয়ে অবরোধ করেছি, আমরা দেশ জুড়ে ন্যাশনাল হাইওয়ে অবরোধ করেছি। সেখানে দেখা যাচ্ছে যে আজকে আমাদের যে মূল দাবি, স্বামীনাথন কমিশন বলেছিলেন যে কৃষকের উৎপাদিত যে ফসল উৎপাদন করার জন্য যে খরচ, সেই খরচের 1.5 গুণ দামে তার দাম নির্ধারণ করতে হবে, লাভজনক দাম তাকে দিতে হবে। লাভজনক দামের জায়গাটায় আমরা সেদিন আমরা বলেছিলাম, কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলো কৃষকের স্বার্থ। আজকে আমাদের দেশের কৃষকদের সামনে সমস্যা কি, কেন এত কৃষক আত্মহত্যা করছেন সেটা ভাবতে হবে না? বিদর্ভে আত্মহত্যা করছেন, মধ্যপ্রদেশে আত্মহত্যা করছেন, মহারাষ্ট্রে আত্মহত্যা করছেন, অন্ধ্রপ্রদেশে আত্মহত্যা করছেন। বাংলায় কৃষক আত্মহত্যার ঘটনা ছিল না, ইদানিং বাংলাতেও কৃষকরা আত্মহত্যা করছেন। তো সেখানে দাঁড়িয়ে আমাদের আজকে ভাবা দরকার যে কেন এই ধরনের একটা আইন কেন্দ্রীয় সরকার গ্রহণ করতে গেল। অর্থাৎ কর্পোরেটদের কথা দেওয়া হয়ে গেছে। হরিয়ানাতে যদি যান আপনি দেখতে পাবেন, হরিয়ানাতে সেখানে হাজার হাজার একর জমি আদানি আম্বানিরা কিনে ফেলেছেন, এবং সেখানে এক একটা কন্টেনার বসানো হবে, যে কন্টেনারে লক্ষ লক্ষ মেট্রিক টন গম, ধান ইত্যাদি ইত্যাদি রাখা হবে। তাহলে সামগ্রিকভাবে আমাদের যে চুক্তি, একজন কৃষক তার স্বাধীনতা, তার নিজের মতো করে কৃষি জমিকে সে ভালোবাসবে, সে ফসল ফলাবে, এই যে ভালোবাসার জায়গাটা, এই ভালোবাসার জায়গাটা কেড়ে নিয়ে যেভাবে সমস্ত ক্ষেত্রে, বাজারের ক্ষেত্রে যেভাবে কর্পোরেট প্রবেশ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বড় বড় সমস্ত ক্ষুদ্র দোকানগুলো, সবজির দোকান থেকে একটা মুদির দোকান পর্যন্ত যেভাবে ধীরে 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 বন্ধ হয়ে যাচ্ছে মুদির দোকানগুলো, দেখতে পাচ্ছি আমরা যে সেখানে কর্পোরেট হাঙররা গ্রাস করছে। ঠিক কৃষি ক্ষেত্রে কর্পোরেটদের জায়গা করে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই আইনটা নিয়ে আসা হয়েছে, আইনটা গ্রহণ করা হয়েছে। কারণ আমরা জানি নরেন্দ্র মোদী সরকার, যেদিন উনি সরকারে আসেন 31% ভোট পেয়ে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছিলেন। ক্ষমতায় আসার পরে আজ পর্যন্ত যা যা পদক্ষেপ গ্রহণ করেছেন, প্রত্যেকটা পদক্ষেপ হচ্ছে কর্পোরেটের স্বার্থ রক্ষার জন্য, জনগণের স্বার্থ রক্ষার জন্য কোনো পদক্ষেপ উনি গ্রহণ করেননি। স্বাভাবিকভাবে কেন্দ্রের এই সরকারের এই যে নীতি, কর্পোরেট স্বার্থ রক্ষা করার জন্য যে নীতি গ্রহণ করছেন আমরা দেখতে পাচ্ছি, সেই কর্পোরেটের স্বার্থ রক্ষা বাহী যে নীতি, সেই নীতি আমরা দেখেছি যে নরেন্দ্র মোদী দেশের মানুষের জন্য যা কথা দিয়েছিলেন। উনি ধরুন 2014 সালে আমার কাছে নরেন্দ্র মোদীর বক্তব্যের একটা ভিডিও আছে। উনি বলেছিলেন যে আমি ক্ষমতায় আসার পরে আমি সমস্ত কৃষকের ঋণ মুকুব করে দেব। আচ্ছা, 6.5 বছর হলো, উনি 6.5 বছরে 650 জন কৃষকের ঋণ মুকুব করেছেন। আমি তথ্য দিয়ে বলতে পারি গোটা ভারতবর্ষে কোনো কৃষকের ঋণ মুকুব হয়নি। ঋণ মুকুব নিয়ে কোনো আলোচনা হয়নি, কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। কেন এমনটা হলো? কেন ঋণ মুকুব হবে না সেটা ভাবা দরকার। ঋণ মুকুব করলেন না। আচ্ছা, উনি বলেছিলেন
যে আমি ক্ষমতায় আসার পরে বছরে 2 কোটি বেকারকে চাকরি দেব। উনি চাকরি দিয়েছেন? চাকরি দেননি। আমরা জানি উনি বিদেশ ঘোরার ক্ষেত্রে রেকর্ড তৈরি করেছেন। কোনো প্রধানমন্ত্রী আজ পর্যন্ত এত বিদেশ সফর করেননি। আমাদের প্রশ্ন, একজন প্রধানমন্ত্রী বিদেশ নিশ্চয়ই যাবেন। বিদেশ যান কেন? প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিরা বিদেশ যান সেখান থেকে কিছু নিয়ে আসার জন্য, শিল্প নিয়ে আসবেন, প্রযুক্তি নিয়ে আসবেন, এর জন্য বিদেশ যান। কিন্তু নরেন্দ্র মোদী বিদেশ থেকে আজ পর্যন্ত আমাদের দেশের জন্য কোনো শিল্প, কোনো প্রযুক্তি, কোনো কিছু নিয়ে এসেছেন না? নিয়ে আসেননি। অর্থাৎ কর্পোরেটরা ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার জন্য সারা দুনিয়ার পুঁজিপতিরা যে ইনভেস্টটা করেছিলেন, যে টাকা বিনিয়োগ করেছিলেন, তারা কি করে টাকা ফেরত পাবে, তারা কি করে আমাদের দেশের বাজারটাকে দখল করবে, তাদেরকে সেই জমিটা তৈরি করে দেওয়ার রাস্তা নরেন্দ্র মোদী করছেন। আচ্ছা, উনি এই কথা তো বলেছিলেন, আমার যদি কোনো বন্ধু যারা দর্শক আছেন, যে নরেন্দ্র মোদী তো এই কথা বলেছিলেন যে আমি সবার ব্যাংক অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে আমি দিয়ে দেব। আচ্ছা, 6.5 বছরে উনি একজনকেও 15 লাখ টাকা কারো ব্যাংক অ্যাকাউন্টে দিতে পেরেছেন? আমি ছেড়ে দিলাম 15 লাখ, 15,000 টাকা কাউকে দিতে পেরেছেন? 1500 টাকা কাউকে দিতে পেরেছেন? তাহলে আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী দেশবাসীর সামনে একজন মিথ্যাবাদী প্রধানমন্ত্রী হিসেবে তিনি পরিচিত হয়ে গেছেন। এবং মিথ্যাবাদী প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত হয়ে তিনি যা যা প্রতিশ্রুতি আজ পর্যন্ত দিয়েছিলেন, সে প্রতিশ্রুতি কিন্তু বাস্তবায়িত হয়নি। এটা বিজেপির যে সমস্ত কর্মীরা আছেন, যারা সমর্থক আছেন, যারা ঝান্ডা বহন করছেন বিজেপির, আপনাদেরকে উত্তর দিতে হবে, বা আপনারাই প্রশ্ন করুন। আপনাদের সুযোগ আছে, আপনাদের নেতৃত্বের মাধ্যমে যে প্রধানমন্ত্রী 2014 সালে যে কথাগুলো বলেছিলেন, 2019-এ তো গোটা দেশ জুড়ে একটা আবেগ তৈরি করে উনি নির্বাচনে জিতলেন, জেতার কথা না। তাতেও দেশের 100 জনের মধ্যে 63 জন মানুষ 2019-এও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রায় দিয়েছেন। আর সেটা আমরা জানি যে 100 জনের মধ্যে 63 জন মানুষ বিজেপির বিরুদ্ধে রায় দিয়েছেন। যাক, সেসব আলোচনায় আমি যাচ্ছি না। কিন্তু আমাদের যে আজকে বক্তব্য যেটা, যে আজকে আমাদের দিল্লিতে কৃষকরা 1 মাস 4 দিন ধরে হাড় কাঁপানো শীতে সেখানে তারা অবস্থান বিক্ষোভ করছেন, আন্দোলন করছেন। এই অবস্থান বিক্ষোভ যখন তারা করছেন, তখন তাদের পাশে গিয়ে সরকারের দাঁড়ানোর কি প্রয়োজন নেই? তারা আমাদের অন্নদাতা। হাজার হাজার কৃষক এসেছেন, সপরিবারে এসে গেছেন। যারা মাধ্যমিক পরীক্ষার্থী, যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষার্থী, যারা অসুস্থ মানুষ। আমরা এই ছবিও দেখেছি যে কেউ কেউ ক্যাথিটার নিয়ে আন্দোলনে বসে আছেন। হ্যাঁ, সেখানে আমাদের শিক্ষিত যে বন্ধুরা আছেন, লেখাপড়া জানেন, তারা সেখানে কোচিং ক্যাম্প করেছেন, কোচিং ক্যাম্পের ব্যবস্থা করেছেন। সেখানে রক্তদান শিবির হচ্ছে, সেখানে ডক্টররা বিনা পয়সায় চিকিৎসা করছেন। আবার অনেক গুণী ব্যক্তি, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা তারা এসে অবস্থানে সামিল হয়েছেন। তারা সেখানে শুধু স্লোগান দিচ্ছেন, গলা মেলাচ্ছেন তা না, সেই এলাকায় খাবার দাবার তৈরি করে আমাদের অন্নদাতাদের মুখে খাবার তুলে দিচ্ছেন। কিন্তু সরকার কেন এখনো পর্যন্ত, যেখানে 37 জন কৃষক ধর্ণা মঞ্চে বসে মৃত্যুবরণ করলেন, কেন কৃষক, কিসের জন্য নরেন্দ্র মোদী এবং তার কৃষি মন্ত্রীকে সেখানে কেন তারা এই আইনটা প্রত্যাহার করছেন না? এই আইনটা কেন প্রত্যাহার করছেন না? গোটা দেশের কৃষি ব্যবস্থার উপরে যেখানে আঘাত হানা হচ্ছে, আর এইরকম একটা পরিস্থিতি যখন কিনা গোটা পৃথিবী জুড়ে একটা প্যান্ডেমিক সিচুয়েশন, করোনা ভাইরাসের আতঙ্কে গোটা দেশ, গোটা পৃথিবী যখন কাঁপছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে জীবনের ঝুঁকি নিয়ে কৃষকরা আন্দোলন করছে। আর সেই কৃষকদের পাশে দাঁড়ানোর একটু মানসিকতা সরকার দেখাতে পারেন না। কৃষির এত জিদ দেশের মানুষের, তারা বোঝেন না, তারা জানেন না। আপনি যখন কৃষি আইনটা তৈরি করলেন বা বিল তৈরি করলেন, এখন আইনে পরিণত করেছেন, যখন কৃষি আইনটা তৈরি করলেন বা তার যখন খসড়াটা তৈরি করলেন, আপনি দেশের কৃষি বিশেষজ্ঞদের ডেকেছিলেন। এখন নরেন্দ্র মোদী সরকারের সমস্যা এটাই, নরেন্দ্র মোদী সহ অন্যান্য মন্ত্রীরা মনে করেন তারা সব জানেন, বিশেষজ্ঞদের দরকার নেই। না, আপনারা সব জানেন না, আপনারা সব জানেন। এই ভাব দেখাতে গিয়ে গোটা দেশে আজকে 1 লাখের বেশি মানুষ করোনা ভাইরাসে মারা গেলেন। শুধুমাত্র সরকারের অদূরদর্শিতার জন্য এত মানুষের মৃত্যু হলো। কেন এত মানুষের মৃত্যু হলো?
জবাব দিতে হবে। অপরিকল্পিতভাবে লকডাউন করা হলো, লকডাউন কার্যকারী হলো না। হ্যাঁ, করোনা ভাইরাস মোকাবেলা করার জন্য প্রত্যেকটি দেশ লকডাউন করেছেন, কিন্তু লকডাউনটাকে কার্যকারী করতে হবে। আমাদের দেশের 4 দফার যে লকডাউন হলো সেটা অপরিকল্পিত লকডাউন। মাত্র 4 ঘন্টা সময় দিয়ে আপনি লকডাউন ঘোষণা করলেন। আজকে আনলক সিচুয়েশন চলছে, কিন্তু এই লকডাউন পরিস্থিতিতে যখন পরিযায়ী শ্রমিকদের কথা ভাবা প্রয়োজন ছিল, আপনি ভাবেননি তারা খাবে কি। যাদের রুটি রুজি ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেল, তাদের কথা ভাবলেন না। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনি আমাদের দেশের রাষ্ট্রায়ত্ত সম্পদগুলোকে কর্পোরেটের হাতে তুলে দিচ্ছেন, বিক্রি করে দিচ্ছেন। আপনি পারেন এটা। আমার রাষ্ট্রায়ত্ত সম্পদ আপনি বিক্রি করতে পারেন। আপনি আমার রেল বিক্রি করতে পারেন, আপনি আমার বিমা বিক্রি করতে পারেন, আপনি আমার ব্যাংক বিক্রি করতে পারেন, আপনি আমার এয়ারপোর্টগুলো বিক্রি করতে পারেন, আপনি আমার এরোপ্লেন বিক্রি করতে পারেন, আমাদের দেশের নিজস্ব এয়ারলাইন ব্যবস্থাকে আপনি বিক্রি করে দিতে পারেন। নরেন্দ্র মোদী আপনি পারেন না। হ্যাঁ, ভারতবর্ষে আইনে আছে, কোন পিতার সম্পত্তি পুত্র, অলস পুত্র যে নিজে রোজগার করে না, বাবার সম্পত্তি বাড়ানোর চেষ্টা করে না, সে তার সম্পত্তি বিক্রি করা ভারতবর্ষের আইন অনুযায়ী পিতা মারা গেলে, পিতার মৃত্যুর পরে সেই সম্পত্তির উত্তরাধিকার সূত্রে পুত্র কন্যা বিক্রি করতে পারেন। কিন্তু আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, ভারতবর্ষের জাতীয় সম্পত্তি আপনার বাবার সম্পত্তি না। প্রধানমন্ত্রী, এটা আপনার পৈতৃক সম্পত্তি না। আপনি সেগুলো এভাবে বিক্রি করতে পারেন না। আপনি আমাদের দেশের একটার পর একটা তিল তিল করে গড়ে ওঠা রাষ্ট্রায়ত্ত সম্পদ, আমার কিছু অভিজ্ঞতা আছে বিভিন্ন দেশের, যেখানে আমরা দেখেছি ভেনেজুয়েলার মতো দেশ, কিউবার মতো দেশ, যেখানে বেসরকারি সম্পত্তি, ভেনেজুয়েলাতে দেখেছি, অন্যান্য দেশে দেখেছি, তারা বেসরকারি সম্পদকে সরকারি করছে, রাষ্ট্রায়ত্ত করছে। আর বিজেপির আমরা বাজপেয়ীর জমানাতেও দেখেছি, আর নরেন্দ্র মোদীর জমানাতেও দেখছি, রাষ্ট্রায়ত্ত সম্পদগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে। রাষ্ট্রায়ত্ত সম্পদ আপনি বিক্রি করছেন, কেন বিক্রি করবেন? আজকে সমস্ত কিছু যদি কর্পোরেটের হাতে তুলে দেবেন, তাহলে আমাদের দেশের সরকার থাকার দরকার কি? সরকারের কাজ কি? সরকারের কাজ আমাদের দেশের মানুষকে পরিষেবা দেওয়া, কৃষকের স্বার্থে কাজ করা, শ্রমিকদের স্বার্থে কাজ করা, বেকার যুবদের স্বার্থে কাজ করা, পরিযায়ীদের জন্য কাজ করা, মহিলাদের নিরাপত্তার ব্যবস্থা করা। তা না করে গোটা দেশের ব্যবস্থাটাকে ভেঙে দিয়ে কৃষি ব্যবস্থার উপরে যে আঘাতটা আনতে চাইছেন, যে কারণে আজকে 1 মাস 7 দিন হতে চলল আমার অন্নদাতা বন্ধুরা দিল্লির সিন্ধু বর্ডারে বসে সেখানে নিজেদের জীবন উৎসর্গ করছেন। প্রতিদিনই কেউ না কেউ মারা যাচ্ছেন, করছেন। একবার ভাবুন। এবং গোটা দেশ জুড়ে আন্দোলন হচ্ছে, ভারতবর্ষের কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত রাজ্যে রাজ্যে আন্দোলন হচ্ছে। আপনার এই আইনকে মেনে নিতে পারছে না। ভারতবর্ষের 83% কৃষক এই আইন আপনি কর্পোরেটের হাতে আমাদের দেশের কৃষি ব্যবস্থাকে তুলে দেবেন, অন্নদাতাদের অধিকার কেড়ে নেবেন। আমরা নীল চাষ, তার আমরা গল্প পড়েছি, নীল চাষের ইতিহাস পড়েছি। ব্রিটিশ জমানায় যে পদ্ধতিতে নীল চাষ হতো, ব্রিটিশ জমানায় যে পদ্ধতিতে নীল চাষ হতো, সেই পদ্ধতি আবার ফিরিয়ে আনা হচ্ছে না তো। ব্রিটিশরা চাবুক মেরে, কৃষকরা চাইতেন না, নীল চাষ করতে চাইতেন না, তাতে তারা লাভ পেতেন না, তাতে লাভ হতো না, নীল চাষে লাভ হতো না। অথচ কৃষকদেরকে চাবুক মেরে, সপাং সপাং করে কৃষকদের পিঠে ইংরেজরা চাবুক মেরে জোর করে নীল চাষ করানো হতো। আজকে এই কৃষি আইনটা নীল চাষকে স্মরণ করিয়ে দিচ্ছে। নীল চাষীদের উপর যেভাবে ব্রিটিশরা অত্যাচার করেছিল, আজকে নরেন্দ্র মোদী সরকার আমাদের দেশের অন্নদাতাদের, আমাদের কৃষকদের উপর সেইভাবে এই 3টি কৃষি আইনের মধ্য দিয়ে তারা হচ্ছে সেই আইনটাকে কার্যকারী করার জন্য এত তারা জিদ ধরে বসে আছেন। আমরা দাবি করছি, আমরা বামপন্থী সংগঠনগুলো সারা ভারতবর্ষে, বিজেপি বাদ দিয়ে বামপন্থী সংগঠনগুলো, বামপন্থী কৃষক সংগঠন, খেতমজুর সংগঠন, ছাত্র যুব মহিলা বুদ্ধিজীবী সংগঠন, তারা কেউ কিছু জানেন না। তারা আজকে সবাই প্রতিবাদ করছেন। আপনারা সেই প্রতিবাদকে গুরুত্ব দেবেন না, রাষ্ট্রপতি গুরুত্ব দেবেন না, প্রধানমন্ত্রী গুরুত্ব দেবেন না, কেন্দ্রীয় মন্ত্রিসভা গুরুত্ব দেবেন না। যে আক্রমণ আমাদের দেশের মানুষের উপর নেমে আসছে, সেই আক্রমণটাকে গুরুত্ব দেবেন না। এই আক্রমণের বিরুদ্ধে মানুষ সংগঠিত হচ্ছে। আপনারা স্মরণ করে দেখুন, যে আন্দোলনটা চলছে, আজকে এনডিএর মধ্যে ভাঙন ধরছে। আপনাদেরই মন্ত্রিসভার মন্ত্রী
হরসিমরত কৌর, তিনি পদত্যাগ করে বেরিয়ে গেলেন এই আইনটার বিরোধিতা করে। এনডিএর মধ্যেও বিক্ষোভ দেখাচ্ছেন কিছু, যাদের মেরুদণ্ড সোজা আছে, তারা প্রতিবাদ করছে। একটার পর একটা আজকে সমস্ত মান্ডিগুলো বন্ধ হয়ে যাবে। যে যার মতো করে ফসলের দাম নির্ধারণ করবে কর্পোরেটরা। তারা তাদের মতো করে সস্তা দামে সমস্ত ফসল কিনে নিয়ে তারা তাদের মজুদ ভান্ডার, যেটা হরিয়ানাতে শুরু হয়ে গেছে, পাঞ্জাবের কোনো কোনো জায়গায় শুরু হয়ে গেছে, তারা মজুদ ভান্ডারকে পুষ্ট করবে এবং তারা তাদের মতো করে দাম নির্ধারণ করে বাজারে কৃষি পণ্য তারা বিক্রি করতে থাকবে। এটা আমরা মেনে নেব? প্রতিবাদ চলবে, লড়াই চলবে। এই আক্রমণের বিরুদ্ধে আমরা বামপন্থীরা লড়াই করছি, আমাদের লড়াইটা চলতে থাকবে। কারণ কেন্দ্রীয় সরকার আজকে যখন দেশ পরিচালনায় ব্যর্থ, মানুষের মৌলিক সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে যখন ব্যর্থ হচ্ছেন, তখন স্বাভাবিকভাবেই দেশ জুড়ে তীব্র আন্দোলন হচ্ছে। আমি আমার বন্ধুদের স্মরণ করিয়ে দিতে চাই, নরেন্দ্র মোদী যদি ভুলে যান যে 2019 সালে আমি এতগুলো আসন পেয়ে, 300-র বেশি আসন পেয়ে আমি সরকার গঠন করেছি, আমার বিরোধীদের কথা শোনার দরকার নেই, আমার কৃষক শ্রমিকের কথা শোনার দরকার নেই। এই লকডাউন পিরিয়ডে কয়েক কোটি শ্রমিককে কর্মচ্যুত করেছেন, ছাঁটাই করে দিয়েছেন। আপনি বলেছিলেন বেকারদের কাজ দেবেন, তাদের কাজের কথা রাখেননি। আর আজকে যদি আপনি বলেন যে আপনি আপনার সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, মানুষ কিন্তু ক্ষমা করবে না। মানুষ আজকে দেখছেন না, 2019-এর পরে যতগুলো রাজ্যে নির্বাচন হয়েছে সেখানে বিজেপি পরাস্ত হচ্ছে। মানুষের মূল সমস্যা থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য বিজেপি একটার পর একটা নাটক তৈরি করছেন। যখন আমাদের দেশে হাসপাতাল তৈরি করার কথা, যখন আমাদের দেশের মানুষের জন্য পিপিই কিটস দেওয়ার কথা, মাস্ক দেওয়ার কথা, স্যানিটাইজার দেওয়ার কথা, পরিযায়ী শ্রমিকদের জন্য, প্রান্তিক মানুষদের জন্য খাওয়ার অর্থ তুলে দেওয়ার কথা, তখন প্রধানমন্ত্রী ছুটছেন কোথায়? না, প্রধানমন্ত্রী ছুটছেন হচ্ছেন মন্দিরের ভূমি পুজো করবার জন্য। আমি আপনাকে সমর্থন করতে পারলাম না, কেউ মন্দির তৈরি করলে আমি তার বিরোধী না, কিন্তু মন্দির তৈরির জন্য সরকার লাগে না। আমাদের দেশের ঐতিহাসিকভাবে প্রসিদ্ধ কিছু মন্দির আছে, 23 লাখের বেশি মন্দির আছে। আমি বারবার একটা কথা বলি, আরো মন্দির হোক, আরো মসজিদ হোক, গির্জা হোক, গুরুদ্বারা হোক। আমরা সোমনাথের মন্দির জানি গুজরাটে, সেই মন্দির তৈরির জন্য সরকার লাগেনি। আমরা তিরুপতির মন্দির জানি, প্রসিদ্ধ মন্দির, লাখো লাখো মানুষ সেখানে যান, কিন্তু সেই মন্দির তো সরকার তৈরি করেন। আমাদের পুরীর জগন্নাথ দেবের মন্দির তো সরকার তৈরি করেননি। আমাদের বাংলায় কালীঘাটের মন্দির, দক্ষিণেশ্বরের মন্দির, তারাপীঠের মন্দির, অজস্র মন্দির আছে। এই মন্দির তৈরির জন্য কোথাও সরকারের প্রয়োজন হয়নি। শিরডি সাই বাবার মন্দির মহারাষ্ট্রে, সেটা তৈরির জন্য তো সরকার লাগেনি। সিদ্ধি বিনায়ক মন্দির তৈরির জন্য তো সরকার লাগেনি। জম্মুতে পাহাড়ের উপরে আছে জয় মাতাদির মন্দির, ওটা তৈরির জন্য সরকার লাগেনি। কাশ্মীরে শ্রীনগরে হজরতবাল মসজিদ আছে, হজরতবাল মসজিদ তৈরির জন্য তো সরকারের প্রয়োজন হয়নি। আমাদের দিল্লিতে জামা মসজিদ আছে, ভারতবর্ষে প্রায় 3 লাখের উপরে মসজিদ আছে, কোনো একটা মসজিদ তৈরির জন্য সরকার লাগেনি। আমার অমৃতসরে গোল্ডেন টেম্পল তৈরির জন্য, গুরুদ্বারা তৈরির জন্য সরকারের প্রয়োজন হয় না। ভারতবর্ষে প্রসিদ্ধ গির্জা আছে, পৃথিবী জুড়ে গির্জা আছে, সেই গির্জাগুলো তৈরির জন্য তো সরকার লাগে না। সরকার কিসের জন্য? সরকার স্কুল তৈরি করবে ছাত্রছাত্রীদের, ছেলে মেয়েদের লেখাপড়া শেখার জন্য। সরকার কিসের জন্য? সরকার হাসপাতাল তৈরি করবে। সরকার কিসের জন্য? না খেতে পাওয়া মানুষদের জন্য খাবারের ব্যবস্থা করবে। সরকার কিসের জন্য? বেকার যুবদের কাজ দেওয়ার জন্য সরকার, বেকার যুবদের কাজের ব্যবস্থা করবে, এর জন্য সরকার। সরকার কিসের জন্য? সরকার কৃষকদের পাশে দাঁড়াবে। সরকার কিসের জন্য? যে মানুষদের মাথায় ছাদ নেই তাদের ছাদের তৈরি করার জন্য সরকার থাকবে। সরকার দেশের যোগাযোগ ব্যবস্থা, প্রযুক্তি ব্যবস্থা, বিজ্ঞান প্রযুক্তির উন্নয়ন ঘটাবে, খেলাধুলা, তরুণ প্রজন্ম, ছাত্রছাত্রীদের প্রতিভাকে বিকশিত করবে। আমার বহু ছাত্র বন্ধু এই আলোচনা শুনছেন, আজকে কি হবে তাদের ভবিষ্যৎ? গোটা বছরটা তারা গৃহবন্দী হয়ে কাটাচ্ছেন। নরেন্দ্র মোদী একবারও ভেবে দেখেছেন তাদের কথা? বহু যুব এই অনুষ্ঠান দেখছেন, আমি তাদের
ছবি দেখে যা বুঝতে পারছি সেই বন্ধুদেরকে, তাদের কর্মসংস্থানের কি হবে? এইরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনে সরকারের পরিকল্পনা আছে? জিডিপিটা কোথায় নেমেছে? আজকে এখনো পর্যন্ত ভারতবর্ষের যেটুকু জিডিপি এখনো পর্যন্ত, পুরো জিডিপি নেমে গেছে, কিন্তু যেটুকু আছে সেটা হচ্ছে ওই কৃষি ব্যবস্থার উপর নির্ভর করে শিল্প ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, ভারী শিল্পকে আপনি ধ্বংস করে দিয়েছেন। কর্পোরেটের সেবা দাস হিসেবে পরিচিত হয়েছেন। গোটা ভারতবর্ষের কর্পোরেটের সেবা দাস, যে কর্পোরেটের হাতে আমাদের একটার পর একটা সংস্থাকে তুলে দেওয়া হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন ভূমি পুজো করতে দৌড়লেন 5ই আগস্ট, ওই 5ই আগস্ট গোটা কাশ্মীরকে জেলখানা বানিয়েছিলেন আপনি। কয়েকদিন আগে কাশ্মীরের ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট বোর্ডের নির্বাচনে বিজেপিকে কাশ্মীরের মানুষ জবাব দিয়েছে। সেখানে আমরা বামপন্থীরা সিপিআইএম 5টা আসনে লড়াই করেছিল, 5টাতেই আমরা 100% জয় আমরা হাসিল করেছি। কারণ কাশ্মীরের মানুষের জন্য আমরা বামপন্থীরা লড়াই করছি, ধর্মনিরপেক্ষ শক্তি সেখানে লড়াই করছি। বিজেপি লড়াই করছে না, উন্নয়ন করতে হবে। কাশ্মীরের যে তরুণ প্রজন্ম জন্মের পর থেকে মিলিটেন্ট অ্যান্ড মিলিটারি রক্তচক্ষু দেখতে দেখতে সকাল হলেই বন্দুকের ঝনঝনানি, রাইফেলের ঝনঝনানি, ভারী বুটের আওয়াজ শুনতে শুনতে মানসিক রোগগ্রস্ত হয়ে গেছে। কাশ্মীরের গ্রামে গ্রামে আমি ঘুরে দেখেছি। আর সেই জায়গায় দাঁড়িয়ে আপনি 2019-এর 5ই আগস্ট কাশ্মীরটাকে জেলখানা বানিয়ে দিলেন 370 ধারা বিলোপ করে। কি উন্নয়ন করলেন? কজনের কাজের ব্যবস্থা করেছেন? কাশ্মীরের মানুষের খাদ্য চাই, কৃষির উন্নয়ন চাই, কাশ্মীরে কোনো শিল্প নেই, শিল্প চাই, কাশ্মীরের ট্যুরিজমের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে না, সেখানেও কর্পোরেটের প্রবেশ, যাতে কর্পোরেট ঢালাও জমি কিনতে পারে তার জন্য ব্যবস্থা করছেন। তো আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের আলোচনা, আমাদের বন্ধুদের ভাবতে হবে যে এই যে বিজেপি গোটা দেশের সামনে যে সমস্যা, নরেন্দ্র মোদীকে আমি সেলাম জানাতাম, উনি যদি এই প্যান্ডেমিক সিচুয়েশনে একটা করোনা হাসপাতাল তৈরি করতেন। 19 দিনে চীনে একটা 57 তলা হাসপাতাল, 10,000 বেডের হাসপাতাল চীন সরকার তৈরি করলো। আর গোটা পৃথিবীর পাশে গিয়ে চীন দাঁড়ালো, ভিয়েতনাম দাঁড়ালো। আপনারা নানান কথা বলেন, কি দুর্দান্ত ভাবে আমেরিকাতে যখন 1.5 লাখের বেশি মানুষের মৃত্যু হয়ে গেল, আমেরিকা থেকে 90 কিলোমিটার দূরে কিউবা, তারা সেখানে করোনা ভাইরাস মোকাবেলা করে গোটা পৃথিবীতে 50টার বেশি দেশে ডাক্তার নার্স পাঠিয়ে দিল করোনার বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য। আর ভিয়েতনাম একটা ছোট্ট দেশ, আজকে তারা স্বাভাবিক, গোটা দেশটাই গ্রিন জোন হয়ে গেছে, গোটা দেশটাই গ্রিন জোন হয়ে গেছে ভিয়েতনামে। সেখানে কৃষি ব্যবস্থার উন্নতি হয়েছে, শিল্পের উন্নতি হয়েছে, তারা অন্যান্য দেশকে চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছে। সেখানেও করোনা সংক্রমণ হয়েছিল, কিন্তু মানুষের মৃত্যু মিছিল হতে দেয়নি। সেখানে সরকার সমস্ত চিকিৎসাটার দায়িত্ব নিয়েছে। এখনো পর্যন্ত ভিয়েতনাম সরকারের দায়িত্ব, কিউবা সরকারের দায়িত্ব, চিকিৎসার জন্য সেখানকার নাগরিককে চিন্তা করতে হয় না, সরকারের দায়িত্ব মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার। আমি বলেছিলাম, নরেন্দ্র মোদী আপনি তো এত বিদেশ সফর করেন, একবার ভিয়েতনাম যান না, সেখানকার রাষ্ট্রনায়কদের সঙ্গে বসুন, মিটিং করুন, অভিজ্ঞতা শেয়ার করুন, সেখানকার স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করুন। যদি ভিয়েতনাম যেতে অসুবিধা থাকে, কেরালাতে তো যেতে পারেন, সিপিআইএম নেতৃত্বাধীন একটা সরকার চলছে, তারা কিভাবে করোনাটা মোকাবেলা করলো। গোটা কেরালা আজকে স্বাভাবিক ছন্দে কি করে ফিরে এলো, কেরালা কি করে সেখানে স্কুল কলেজ চলছে, গোটা কেরালা কি করে গ্রিন জোন হয়ে গেল। তো স্বাভাবিকভাবে আজকে যে আক্রমণটা মানুষের উপর নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, মানুষের রুটি রুজির সমস্যাগুলোকে নস্যাৎ করে দিয়ে শুধু ধর্ম 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 ভোট, এই রাজনীতি করবেন। আর ঠিক এই রাজনীতি করতে গিয়ে আজকে কৃষি ব্যবস্থার উপরে যে আঘাত, কর্পোরেটের হাতে গোটা কৃষি ব্যবস্থাটাকে তুলে দিয়ে যে আঘাতটা হানতে চাইছেন, মনে করবেন লড়াইটা চলবে শেষ পর্যন্ত। আর আমরা আমাদের পশ্চিম বাংলায় গোটা দেশের বিভিন্ন রাজনৈতিক দল একটা দ্বিমুখী নীতি গ্রহণ করবেন না। এই পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার, আপনারা এই সরকার এই ধরনের আইন 14 সালে 17 সালে এই ধরনের আইন আলোচনা করেছেন, এখানে বিধানসভায় চর্চা করেছেন, আপনারা ভালো কিছু দৃষ্টান্ত স্থাপন করতে পারছেন না। কেন আন্দোলন হচ্ছে না? ওই 2 জন এমপি কোথায় পাঠিয়ে দিলেন ওখানে ফটো সেশন করবার জন্য সিঙ্গু বর্ডারে, এটা দিয়ে প্রতিবাদ হয় না? আজকে সঠিকভাবে অবস্থান করুন যে আমরা এই কৃষি আইনের বিরোধিতা করছি,
কারণ এ রাজ্যেও কৃষকরা আক্রান্ত। বামফ্রন্টের 34 বছরের জমানায় যখন একজন কৃষকের আত্মহত্যার কোনো দৃষ্টান্ত নেই, কোনো ঘটনা নেই, দায়িত্ব নিয়ে বলতে পারি আজকে আমাদের পশ্চিম বাংলাতে কৃষকরা ঋণের দায়ে আত্মহত্যা করছে। ব্যাংকের ঋণ মেটাতে পারছে না, মহাজনের ঋণ মেটাতে পারছেন না বলে তারা আত্মহত্যা করছেন। এটা মেনে নেওয়া যায়? তৃণমূল সরকারের এই দ্বিমুখী নীতি, এটা বদলাতে হবে। আন্দোলনের সূচি মুখ তৈরি করতে হবে যে কেন্দ্রের বিজেপি সরকার যে নীতি গ্রহণ করছে তার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের নামতে হবে। শুধু আমরা লড়াইটা করছি, আমরা বামপন্থীরা লড়াইটা করছি, গোটা দেশে অন্যান্য ধর্মনিরপেক্ষ শক্তি তারা লড়াই করছে। তো স্বাভাবিকভাবে আজকে যে সমস্ত মানুষের পেটে টান পড়ছে, যে সমস্যাটা তৈরি হচ্ছে, একটা আক্রমণ নেমে আসছে, সেই আক্রমণের বিরুদ্ধে আমরা সোচ্চার হব না। পশ্চিমবাংলাতে একইভাবে যে প্রতিশ্রুতি সরকার দিয়েছিল সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত করতে পারেননি। কেন এত মিথ্যে কথা বলছেন? বিজেপি আগাম বাড়ি বাড়ি গিয়ে বিজেপি কর্মীরা বলছেন আমরা এলে চাকরি দেব। শুধু নির্বাচন মাথায়, আর কিছু থাকবে না। শুধু ভোটমুখী কাজ করতে হবে, মানুষকে মিথ্যা প্রতারিত করতে হবে। কেন্দ্রে সরকার প্রতারিত করছেন মানুষকে, রাজ্য সরকারও প্রতারিত করছেন মানুষকে। এই প্রতারণার বিরুদ্ধে আমার বন্ধুদের, আমাদেরকে লড়াই সংগঠিত করতে হবে, মানুষের কাছে যেতে হবে। বিজেপি যাই বলুক না কেন, বিজেপি মানুষের সমর্থন হারাচ্ছেন। কেউ হয়তো বলতে পারেন যে না, এই তো এত জন চলে যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের নেতারা ও চলে যাচ্ছে, বিজেপির মঞ্চে গিয়ে উঠে পড়ছে, ঝান্ডা ধরছে। বিহারের নির্বাচন দেখুন, 12% ভোট বিজেপির কমেছে। 12% ভোট বিজেপির কমেছে। বিজেপি বিহারে 1 নম্বর দল না, বিজেপি বিহারে 2 নম্বর দল। 3 নম্বর দলের নেতা নীতিশ কুমার, তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, জেডিইউর নেতা, তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন বিজেপির সঙ্গে জোট করে। 1 নম্বর দল আরজেডি, তারা 1 নম্বর দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। ওখানে বিজেপির 12% ভোট কমেছে। এবং গোটা ভারতবর্ষের যেখানে নির্বাচন হবে, পশ্চিমবাংলাতে বিজেপির এক ঝাঁক নেতা এসেছে, তৃণমূলের দিশেহারা অবস্থা, দলটা ভাঙছে। এত ধরনের মানুষকে প্রতারিত করবার কাজ মানুষ ভালো চোখে নিচ্ছে না। মানুষ তৃণমূল আসার পরে যেভাবে গণতন্ত্র হত্যা করা হয়েছে, সেই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমরা আছি। এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হবে, এই রাজ্যের কৃষি ব্যবস্থাকে বাঁচাতে হবে। আমাদের লজ্জা লাগে, আমি একটি টেলিভিশন চ্যানেলে বলেছিলাম, যেদিন মমতা ব্যানার্জি ঘোষণা করলেন যে সিঙ্গুরে শিল্প হবে, উনি অ্যাগ্রো ইন্ডাস্ট্রি হাব তৈরি করবেন, আমি তখন বলেছিলাম যে মমতা ব্যানার্জির রাজ্যবাসীর কাছে, রাজ্যের বেকার যুবদের কাছে ক্ষমা চাওয়া উচিত। কারণ আজকে সিঙ্গুরে আমরা বামফ্রন্ট সরকার, বুদ্ধদেব ভট্টাচার্য স্লোগান দিয়েছিলেন, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। কৃষির ওপর ভিত্তি করে শিল্প গড়তে আমরা চেয়েছিলাম। নন্দীগ্রামের কেমিক্যাল হাব হওয়া মানে আরেকটা হলদিয়া হওয়া, সিঙ্গুরে মোটর গাড়ির কারখানা হওয়া মানে একটা শিল্প নগরী হওয়া। শিল্প নগরী আমরা তৈরি করতে চেয়েছিলাম। কেউ যদি কোনো বন্ধু আমার গুজরাট বেড়াতে যান, নিশ্চয়ই অনেকে বেড়াতে যান, আমি অনেক বন্ধুর ছবি দেখতে পাচ্ছি আমার স্ক্রিনে, দেখতে পাচ্ছি। গুজরাট বেড়াতে গেলে আহমেদাবাদ থেকে যখন গিরনার যাবেন, তখন দেখবেন সানন্দ বলে জায়গা। একটা সময় আমি যখন গুজরাট চষে বেরিয়েছি, তারপরে যখন মমতা ব্যানার্জির ন্যানো গাড়ির ফ্যাক্টরিটাকে তাড়িয়ে দেওয়া হলো, টাটাদের তাড়িয়ে দেওয়া হলো, মমতা ব্যানার্জি তাড়িয়ে দিলেন, নন্দীগ্রামে কারখানা করতে দিলেন না, সিঙ্গুরে গাড়ি কারখানা করতে দিলেন না। শালবনীতে জঙ্গলের উপরে, শালবনীতে জঙ্গল এলাকায় 1 কাঠা ধান জমি নেই। যে কেউ এসে শালবনীর জিন্দাল ক্যাম্পাস দেখে যাবেন, সেখানে এশিয়ার বৃহত্তম ইস্পাত কারখানা করতে চেয়েছিলাম, তাকেও তাড়িয়ে দিলেন তৃণমূল নেত্রী। তাহলে এই প্রকল্পগুলো, শিল্পগুলো হলে আমার রাজ্যের একজন যুবকে বাইরে যেতে হতো না। আমি গুজরাট গিয়েছি, আমার একটা লেখার প্রয়োজনে আমাকে কোনো একটা পত্রিকার পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে সিঙ্গুরের এই শিল্প সম্পর্কে লিখতে বলা হয়েছিল। সিঙ্গুরটা আমি জানি আর গুজরাটটাও জানি, তাই আমি গুজরাটে গিয়ে সানন্দে গিয়েছিলাম। মাদার ফ্যাক্টরিতে ইঞ্জিন চাষিস হয়, একটা গাড়ি তৈরির জন্য
তার যে অনুসারী শিল্প, সেখানে কয়েক লাখ ছেলে মেয়ে কাজ করছে। ওই ছেলে মেয়েদের জন্য থাকার ঘরের দরকার, লজ হোক, মেস হোক, ভাড়ার ঘর হোক, থাকার জায়গা দরকার, তাদের জন্য বাজার দরকার, জামা কাপড়ের জন্য বাজার দরকার। এতগুলো মানুষ থাকতে গেলে খাওয়া দাওয়ার জন্য হোটেল দরকার, মেস দরকার। এই সমস্ত কিছু সেখানে তৈরি হয়েছে একটা নগরী, যেখানে একটা সময় গরু ছাগল চড়তে দেখিনি, সেই জায়গাটায় গাড়ির ফ্যাক্টরি হলো। এবং একটা গাড়ির ফ্যাক্টরি, সেই গাড়ি বাজারে কতটা চললো না চললো বড় কথা না, আমার কতজনের কর্মসংস্থান হলো এটা আমার কাছে বড় কথা। সেই গাড়ি কারখানা যেখানে হলো, সেই গাড়ি কারখানার পরিবেশ দেখে আরো অন্যান্য বিদেশি গাড়ির কোম্পানি এসে সেখানে প্রোডাকশন ইউনিট তারা তৈরি করেছে। অর্থাৎ এখান থেকে গাড়ি তাড়িয়ে দিলেন। আর উনি এখন বলছেন এখানে নাকি একটা ইন্ডাস্ট্রিয়াল হাব বানাবেন 11 একর জমির উপরে। ওনার ধারণা নেই 11 একর জমি কতটা। বলছেন 10 কাঠা করে দেব। 10 কাঠার জমিতে কিছু হয় না। হ্যাঁ, উনি চপ শিল্পের প্রতি উনার ভালোবাসা আছেন, একটা চপের দোকান করা যাবে। একটা কলেজ তৈরি করতে গেলে 10-11 একর জমিটাও ঠিক নয়, অনেক বেশি, অন্তত 20 একর জমি প্রয়োজন হয় একটা কলেজ ক্যাম্পাসের জন্য। আর সেখানে আপনি বলছেন যে কি করলেন, সিঙ্গুরের কৃষক, সিঙ্গুরের বেকার যুবক, কৃষকদের কৃষি ব্যবস্থাটাকে ধ্বংস করে দিলেন। টেলিভিশনের পর্দায় আমরা দেখলাম আপনি ট্রাক্টর দিয়ে নাঙল করে কারখানার জমির উপরে ট্রাক্টর দিয়ে নাঙল করে সর্ষের বীজ ছড়িয়েছিলেন। না সর্ষের চাষ হলো, না ধানের চাষ হলো, না গমের চাষ হলো, আর না শিল্প হলো। কি করছেন? আজকে যখন তৃণমূল কংগ্রেস ভাঙছে, আজকে যখন তৃণমূল সরকারটা ডুবছে ডুবছে ডুবছে, দল ছেড়ে সব পালাচ্ছে, তখন আপনি বলছেন অনেকটা দেরি হয়ে গেছে। হ্যাঁ, শিল্প হবে, করতে হবে। এ রাজ্যের বেকার যুবদের কথা ভেবে, তরুণ প্রজন্মের কথা ভেবে শিল্প 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 করতে হবে। সে শিল্প করবে কারা? আমরা করব। আমরা বামপন্থীরা আবার নতুন করে সরকার গঠন করে বামপন্থী ধর্মনিরপেক্ষ শক্তি মিলে আমরা যে কাজগুলো করতে পারিনি, যে কাজগুলো মমতা ব্যানার্জির জন্য করতে পারিনি, তৃণমূল কংগ্রেসের জন্য করতে পারিনি, আমরা করব। বিজেপি করবে না। কেউ কেউ মনে করছেন বিজেপি এসে কিছু বিরাট কিছু করবে। বিজেপি পশ্চিমবাংলায় গোটা দেশের কৃষি ব্যবস্থাকে ধ্বংস করছে, গোটা দেশের শিল্প ব্যবস্থাকে বিজেপি ধ্বংস করছে, দেখতে পাচ্ছেন না? গোটা দেশের শুধুমাত্র কয়েকটা কর্পোরেট সংস্থার প্রতি উনার ভালোবাসা। চেন্নাইয়ে যান, তামিলনাড়ুতে যান, বুঝতে পারবেন। কর্ণাটকে যান, দেখতে পাবেন। মুম্বাইতে যান, দেখতে পারবেন বিজেপি কিভাবে গোটা দেশে আজকে প্রায় 14 কোটির বেশি শ্রমিক কাজ হারিয়েছেন। এমনি এমনি একটার পর একটা কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, একটার পর একটা কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। একটা দিশাহীন নীতিহীন সরকার চললে কখনো মানুষের ভবিষ্যৎ ভালো হতে পারে না। বেকার যুবদের, ছাত্র ছাত্রীদের, তরুণ প্রজন্মের ভবিষ্যৎ ভালো হতে পারে না। বিজেপি প্রতারিত করছেন, মিথ্যে কথা বলছেন। যারা কোনোদিন স্বাধীনতা সংগ্রামের জন্য কোনো ভূমিকা নেই যাদের, তারা মেদিনীপুরে এসে তাদের নেতা দেখছি ক্ষুদিরামের গলায় মালা চড়াচ্ছেন। সেদিনও একটা টেলিভিশন চ্যানেল আমাকে জিজ্ঞেস করেছিল, আমি বললাম খুবই আমাদের কাছে কষ্ট, যারা স্বাধীনতার লড়াইয়ে ব্রিটিশদের পক্ষে কাজ করেছে, যে বিজেপি, যে আরএসএস, আর তারা আজকে ক্ষুদিরামের গলায় যখন ফুলের মালা দিতে যান, তখন ভাবতে হয় কাদের স্পর্শ পেলেন ক্ষুদিরাম। ক্ষুদিরামকে আবার পবিত্র করতে হবে না তো? যখন আমাদের মহাপুরুষদের কাছে যাচ্ছেন, বিজেপিকে তো উত্তর দিতে হবে যে আপনারা স্বাধীনতা সংগ্রামের জন্য কি করেছেন। কোন ভূমিকা ছিল আরএসএস এর? ব্রিটিশের গুপ্তচর ভিত্তি করেছেন। এখন আমার তরুণ প্রজন্মের বন্ধুরা বলবেন, হ্যাঁ ইতিহাস দেখুন, আরএসএস এর কোনো ভূমিকা নেই। 1925 সালে দুটো সংগঠন জন্মেছিল। একটা সংগঠনের নাম নওজওয়ান ভারত সভা, যার নেতা ছিলেন ভগৎ সিং, যার প্রতিষ্ঠাতা ছিলেন ভগৎ সিং। আরেকটা সংগঠন জন্মেছিল বিজয়া দশমীর দিন 1925 সালে, সেটা হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, আরএসএস। আরএসএস জন্মেই ঠিক করলো ব্রিটিশদের পক্ষ অবলম্বন করে কাজ করতে হবে, হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা, মনুবাদকে প্রতিষ্ঠা করার জন্য। স্বাধীনতা সংগ্রামটা তাদের কাছে অগ্রাধিকার না। আর ভগৎ সিংরা যে সংগঠন জন্ম দিলেন, দেশের স্বাধীনতার লড়াই করতে গিয়ে ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, চন্দ্রশেখর আজাদ, আশফাক উল্লাহরা কেউ ফাঁসির দড়িতে, কেউ বন্দুকের গুলিতে নিজেদের প্রাণ বিসর্জন দিলেন। আর আরএসএস এর স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা নেই। বন্ধুরা, আন্দামান বেড়াতে গেলে দেখবেন 14খানা মার্বেল ফলক আছে, 14খানা মার্বেল ফলক আছে।
তাতে পাঞ্জাবের, আমাদের পশ্চিম বাংলার, সেখানে স্বাধীনতা সংগ্রামীদের নাম লেখা আছে। আর সেই স্বাধীনতা সংগ্রামীরা কেউ কংগ্রেস, কেউ কমিউনিস্ট, বামপন্থী আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছেন পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামে যারা ছিলেন। কিন্তু সেখানে একজনও আরএসএস এর নাম পাবেন না। একটা নাম নাকি যুক্ত করা হয়েছে, বীর সাভারকার। তিনি মুচলেখা দিয়ে পালিয়ে এসেছিলেন। আর সবাই আন্দামান জেলে গেলে দেখবেন টর্চার সেল, আঞ্জামান জেলের ফাঁসির মঞ্চে দেখবেন একসঙ্গে 3 জনকে ফাঁসি দেওয়া হতো। একসঙ্গে 3 জনকে আন্দামান জেলে ফাঁসি দেওয়া হতো। লাহোরেও একসঙ্গে 3 জনকে ফাঁসি দেওয়া হতো। ভগৎ সিং, সুখদেব, রাজগুরুকে একসাথে ফাঁসি দেওয়া হয়েছে। মানে একটা টিকার টানার পরে 3 জনেরই ফাঁসি হয়েছে। লাহোরের সেন্ট্রাল জেলে ভগৎ সিং, সুখদেব, রাজগুরুকে ফাঁসি দেওয়া হয়েছিল। এরকম ভারতবর্ষের বিভিন্ন জেলে, সেখানে কিন্তু আরএসএস বা আজকের বিজেপি নেতাদের কোনো অবদান নেই, কারো নাম নেই। তো আমরা লড়াই করছি। তারা বলছেন সোনার বাংলা গড়ব। সোনার বাংলা গড়ব একটা কথা হলো নাকি? কিন্তু রবীন্দ্রনাথ অনেকদিন আগে গান লিখেছেন, ও আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আরে রবীন্দ্রনাথের কবিতা ধার করে কথা বলতে গেলে রবীন্দ্রনাথকে জানতে হবে। রবীন্দ্রনাথ ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে গর্জে উঠেছেন, কবিতা লিখেছেন। রবীন্দ্রনাথ সেখানে সোনার বাংলা, সোনার বাংলার পরের কথা, গোটা দেশের তো ক্ষমতা দখল করেছেন। সোনার ভারত গড়ুন না, সোনার উত্তরপ্রদেশ গড়ুন না, সোনার উত্তরপ্রদেশ গড়ুন। ভারতবর্ষের কেন আজকে এই সংকট? আর তা না হয়ে আপনারা পুনরায় আবার ফ্যাসিস্ট, দেশকে ভাগ করতে চাইছেন, বিভাজনের রাজনীতি করতে চাইছেন, জাতপাতের রাজনীতি করতে চাইছেন। হিন্দু মুসলমান ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষর যে ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যকে উপর কুঠারাঘাত করে আমাদের ধর্মনিরপেক্ষতার ঐতিহ্য আমরা গর্বিত। অনেক দেশে যাওয়ার আমার সুযোগ হয়েছে। আমরা যে দেশে যাই না কেন সেখানে একটা বাড়তি গর্ব অনুভব করেছি। আমি যে দেশটাতে এসেছি সে দেশের সংবিধান আমাকে অধিকার দিয়েছে, এখানে নানা ধর্ম, নানা জাতি, নানা ভাষা, নানা মত, নানা জাতি মানুষ থাকবেন, যে যার ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মে আঘাত করবে না। হিন্দুরা মন্দিরে যাবেন, মুসলমানকে ডাকবেন, মুসলমানরা মসজিদে যাবেন, আল্লাহকে ডাকবেন, খ্রিস্টানরা গির্জায় যাবেন, যিশুকে ডাকবেন, শিখরা গুরুদ্বারে যাবেন, তারা তার আরাধ্য দেবতাকে ডাকবেন। এটা আমাদের সংবিধানের কথা। আর আজকে এই সমস্ত কিছুকে নস্যাৎ করে জাতের নামে রাজনীতি হচ্ছে। আমরা বলছি জাত না ভাত, ভাতের কথা ভাবুন। আজও ভারতবর্ষের প্রায় ৩৯ কোটি মানুষ ২৪ ঘন্টায় দুবার খেতে পান না, 2 টুকরো রুটি বা 1 মুঠো ভাত জোগাড় করতে পারেন না। আমাদের দেশের 15 কোটি 5 থেকে 9 বছরের শিশু এখনো স্কুলে যাওয়ার সুযোগ পায় না। কোথায়? সেই কথাটা তো ভাবছেন না। নরেন্দ্র মোদী, অমিত শাহ তো এসব নিয়ে আলোচনা করছেন না। ভারতবর্ষে প্রায় 20 কোটি শিক্ষিত বেকার যুব, তাদের কেন কাজ নেই? নরেন্দ্র মোদী তো 14 সালের নির্বাচনের আগে বলেছিলেন বছরে 2 কোটি বেকারের চাকরি দেব। বছরে 2 কোটি বেকার হলে 6.5 বছরে 13 কোটি বেকারের চাকরি হওয়ার কথা। 13 কোটি বেকারের চাকরি কোথায়? 13 কোটি বেকারের চাকরি দিলে তো গ্রামে গ্রামে 10টা ছেলে চাকরি পেয়ে যেত। কেন প্রতিশ্রুতি রক্ষা করছেন না? কেন মানুষকে মিথ্যে কথা বলছেন? কেন আবার বেকার যুবদের কাছে দৌড়ে গিয়ে তাদের বায়োডাটা সংগ্রহ করছেন, তাদের তথ্য সংগ্রহ করছেন, তাদেরকে বিভ্রান্ত করছেন? আসলে তাদের সমস্ত তথ্যগুলো সংগ্রহ করে তাদের হোয়াটসঅ্যাপে, তাদের মোবাইলে আপনাদের বক্তব্যগুলো পাঠানোর সুবিধার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার কালেকশন করছেন। সরকারে এলেন না তার আগেই বলছেন আমরা এলেই চাকরি দেব, আর তার জন্য আগাম তোমার তথ্য সংগ্রহ করে রাখছি। বেকারত্বের সুযোগ নিয়ে, দারিদ্রতার সুযোগ নিয়ে, অনাহারের সুযোগ নিয়ে কত মানুষকে বোকা বানাবেন? গোটা দেশের নজর ঘোরানোর চেষ্টা করছেন। স্বাভাবিকভাবে গোটা দেশের আজকের তরুণ প্রজন্মকে আমাদের সচেতন থাকতে হবে, আমাদের সতর্ক থাকতে হবে যে একটা ভয়ঙ্কর ভুল পথে গোটা দেশটাকে একটা ফ্যাসিস্টিক শক্তি, যেমন শ্রমিকের উপর আক্রমণ আনা হচ্ছে, ছাত্রদের উপর আক্রমণ আনা হচ্ছে। দেখছেন ক্যাম্পাসে ক্যাম্পাসে আপনার গণতন্ত্রকে কণ্ঠরুদ্ধ। আপনি যদি প্রতিবাদী হন, আরে ছাত্ররা প্রতিবাদী হবে, এটাই স্বাভাবিক। যৌবনের বৈশিষ্ট্য এটাই, তারা প্রতিবাদ করবেন। যৌবনের বৈশিষ্ট্য এটা। প্রতিবাদ করতে গেলেই হয় আপনি মাওবাদী, নয় আপনি টুকরে টুকরে গ্যাং, না হলে নানান ভাবে আপনাকে আখ্যায়িত করা হবে, নয় আপনি দেশদ্রোহী, আপনার বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি আপনার প্রতিবাদের ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা করছে রাষ্ট্র, কিন্তু এভাবে কখনো রাষ্ট্র জিততে পারে না।
গণতন্ত্রকে হত্যা করে জিততে পারবে না। একইভাবে কেন্দ্র সরকার যে ভূমিকা পালন করছে, এখানে আমাদের পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী একইভাবে ক্ষমতায় আসার পরেই বলছেন চুপ, কেউ কোনো কথা বলবেন না, 20 বছর আমাকে কাজ করতে দিন। আরে আপনি ভুল কাজ করলে তো আমাকে বলতে হবে। আপনি যদি ঠিক কাজ করতেন, আপনি যদি কৃষকের স্বার্থ রক্ষা করতেন, আপনি বেকার যুবদের যদি কাজ দিতেন, আপনি যদি শ্রমিকদের স্বার্থ রক্ষা করতেন, আমার কলকারখানাগুলোকে যদি বাঁচিয়ে রাখতেন, আজকে একটার পর একটা কলকারখানা গেট বন্ধ হয়ে গেল গত 9.5 বছরে পশ্চিমবাংলায়, তাহলে আমরা প্রতিবাদ করতাম না? নরেন্দ্র মোদী যা কথা দিয়েছিল, প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লাখ টাকা ঢুকে গেলে আমাদের কথা বলার জায়গা থাকতো না? ফেসবুক লাইভে বসে বন্ধুদের সঙ্গে এসব আলোচনা করার সুযোগ থাকতো? তখন লাইন দিয়ে আমি সবাইকে বলতাম চলে যান, রাস্তায় নেমে গিয়ে নরেন্দ্র মোদীর জিন্দাবাদ করুন, নরেন্দ্র মোদীর জয়ধ্বনি দিন। কি করলেন? একটা কালাধন, একটা কালা টাকা ফেরত আনতে পেরেছেন? শুধু শুধু মানুষের পুরনো নোটগুলো বাতিল করলেন, হঠাৎ ইচ্ছে হলো নোট বাতিল করে দিলেন। এই যে একটার পর একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন, কোনটা মানুষের কল্যাণে এসেছে, মানুষের কাজে এসেছে? তাই গোটা ভারতবর্ষটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সুযোগ, বাংলাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুযোগ, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সে দায়িত্ব পালন করছেন না। আমরা 34টা বছর ধরে কৃষকের স্বার্থে আমরা কাজ করেছি, দৃষ্টান্ত স্থাপনকারী কাজ। আমরা যোদ্ধার জমিদারদের কাছ থেকে জমি কেড়ে নিয়েছি। আমার তরুণ প্রজন্মের বন্ধুদের জানতে হবে যে 77 সালের আগে পর্যন্ত জমিদার ছিল, তার আগে রাজা ছিলেন, সেই রাজাদের রাজত্ব চলে যাওয়ার পরে তাদের জমিদারি ছিল, এক একজনের হাতে হাজার একর জমি। আর সেই জমি আমরা বামপন্থীরা, আমাদের কৃষক সংগঠন, আমরা লড়াই করে সংগ্রাম করে সেই জমি কেড়ে নিয়ে জেল খেটে মার খেয়ে আমরা সেই জমি ভূমিহীনদের মধ্যে বিনা ক্ষতিপূরণে বন্টন করেছি। গোটা পশ্চিম বাংলার কৃষির ব্যবস্থাটা বদলে গেছে। একটা সময় আমাদের রাজ্যে ওই কৃষির জন্য আকাশের জলের দিকে তাকিয়ে থাকতে হতো। আকাশের জল সময় মতো যদি ভাদ্র আশ্বিন মাসে বৃষ্টি না হতো, তাহলে গ্রামে গ্রামে কেউ ভগবানের নাম, আল্লাহর নাম করতেন যাতে সময় মতো বৃষ্টি হয়। আমি অনেক জায়গায় বলি, এখন বছরে 3 বার ফসল ফলছে। এই যে ক্ষুদ্র সেচের ব্যবস্থা, গোটা রাজ্যের যে উন্নয়ন আপনারা দেখছেন, গ্রামে গঞ্জে বিদ্যুৎ, রাস্তা, বিদ্যুতের লাইনগুলো দিয়ে তাকিয়ে দেখবেন, এগুলো 11 সালের আগের তৈরি। জ্যোতি বসু বলেছিলেন গ্রামে গ্রামে বিদ্যুৎ দিতে হবে, আর বুদ্ধদেব ভট্টাচার্য বললেন বাড়িতে বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিতে হবে। অর্থাৎ সভ্যতার অগ্রগতির সাথে সাথে বিদ্যুৎ একটা এমন বিষয় যে বাড়িতে বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়া দরকার। আজকে আমার গ্রামে গঞ্জে ভাই বোনেরা যে মোবাইল ফোনটা খুলে নিয়ে আমাদের এই আলোচনা শুনছেন বা দেখছেন, বামফ্রন্ট সরকার না থাকলে এই সুযোগ থাকতো না। কারণ মোবাইলটা তো কিনলেই হলো না, মোবাইলটা সারাদিন ব্যবহার করে রাতের বেলা চার্জে বসাতে হবে। বিদ্যুৎ না থাকলে কোথায় বসাতেন? আজকে সেই গ্রামে গ্রামে যারাই, সেই তৃণমূলের নেতা হন, বিজেপির নেতা হন, 2, 3, 4টা করে যে মোবাইল ব্যবহার করছেন, এই ব্যবহার করার সুযোগটা বামফ্রন্ট করেছে। বামফ্রন্ট সরকার 34 বছর ধরে আমরা করেছি। অর্থাৎ গোটা রাজ্যের অর্থনৈতিক অবস্থার পরিকাঠামো, মাইলো, ভুট্টা, বাজরা, লঙ্গর খানার যে পশ্চিমবাংলা ছিল, 3 বার কৃষি, আজকে কৃষি ব্যবস্থা, এই যে একটা ধান কাটা হয়ে গেছে, মেশিন নেমে কয়েকদিনের মধ্যে ধান কেটে ফেললো, অর্থনৈতিক অবস্থার অগ্রগতি ঘটেছে। আবার নতুন করে ধানের জন্য চারা ফেলা হচ্ছে, আবার 3-4 মাসের মধ্যে এই ধান উঠে যাবে, আবার ধান হবে। বছরে 3 বার ধান হচ্ছে, সবজি হচ্ছে, ফসল হচ্ছে। এটা আমরা করলাম। সাথে সাথে আমরা গ্রামের উন্নয়ন করলাম, গ্রামে বিদ্যুৎ পাঠালাম, গ্রামের রাস্তা তৈরি করলাম। আমাদের স্কুলে বেতন না দিতে পারলে পড়াশোনা করা যেত না। আমি আমার বন্ধুদের বলবো, একটু দাদু ঠাকুমার কাছ থেকে জেনে নিতে হবে যে 77 সালের আগে বাংলা কি ছিল। স্কুলে বেতন দিতে না পারলে মাঝ রাস্তায় পড়াশোনার দরজা বন্ধ, আপনি যত ভালো স্টুডেন্ট হন না কেন। জ্যোতিবাবু বললেন আমাদের বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা করবে, বেতন কি আবার 12 ক্লাস পর্যন্ত বিনা পয়সায় পড়ার ব্যবস্থা করে দিলেন। আর তফসিল জাতি উপজাতি বাড়ির ছেলেমেয়েরা যত দূর খুশি পড়বে, 1 টাকাও তাদের খরচা হবে না, হোস্টেলে বিনা পয়সায় থাকতে পারবে। 5 ক্লাস পর্যন্ত বিনা পয়সায় পড়ার ব্যবস্থা করে দিলেন। আমাদের মাস্টার মশাইদের বামফ্রন্ট সরকার আসার আগে যে বেতনটা পেতেন, তা দিয়ে তারা ওই চায়ের দোকানের বিল মেটাতে পারতেন না, মুদির দোকানের বিল মেটাতে পারতেন না, নিজের খরচা চালাতে পারতেন না। আজকে একটা সম্মানজনক অবস্থায় আমার শ্রদ্ধাভাজন
শিক্ষক শিক্ষিকারা সরকারি কর্মচারীরা পৌঁছতে পেরেছেন, একটা সুস্থ জীবনযাপন করতে পারছেন, এটা তো আপনারা স্বীকার করবেন। তাহলে ছাত্রছাত্রীদের সেটা বোঝান। ৭৭ সালের আগে যে মাস্টার মশাইরা প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে কয় টাকা বেতন পেত, অফিসে কয় টাকা বেতন পেত, আর বামফ্রন্ট সরকার আসার পরে আপনাদের বেতনটা কোন অবস্থায় নিয়ে গেল, আপনাদেরকে কোন মর্যাদার জায়গায় নিয়ে গেল। আপনি শিক্ষাশীলে থাকুন আর পদ্মফুলের ঝান্ডা ধরে হাঁটুন, আপনি তো ইতিহাসটা অস্বীকার করতে পারবেন না, ইতিহাসটা অস্বীকার করতে পারবেন না। তাই স্বাভাবিকভাবে আমরা যেমন ছাত্রছাত্রী, সরকারি কর্মচারী, মাস্টারমশাই এদের ক্ষেত্রে যেমন অগ্রগতি ঘটালাম, কৃষিক্ষেত্রে অগ্রগতি ঘটালাম, আমরা শিল্পের একটা পরিবেশ তৈরি করলাম, ভারতবর্ষে বিনিয়োগের ক্ষেত্রে আমরা ২ নম্বর জায়গা। মামুন, বোম্বাই, গুজরাট, কোথায় বাংলা ছিল 18 নম্বরে, সেটা ২ নম্বর জায়গায় বিনিয়োগের ক্ষেত্রে এসে গেল। কিন্তু মমতা ব্যানার্জি শিল্প তাড়ানো শুরু করলেন, আর কেউ এখানে আসতে চায় না। মমতা ব্যানার্জি অনেক শিল্প সম্মেলন করেছেন, তৃণমূল নেত্রী শিল্প সম্মেলন করেছেন, কলকাতায় করেছেন, হলদিয়াতে করেছেন, মুম্বাইতে করেছেন, সিঙ্গাপুরে করেছেন, লন্ডনে করেছেন, এই বেড়ানো হয়েছে। পর্যটক হিসেবে মন্ত্রী শান্ত্রী নিয়ে গিয়ে বেরিয়ে এসেছেন, সিঙ্গাপুর ঘুরেছেন, লন্ডন ঘুরেছেন, টেমস নদীর তীরে সেলফি তোলা হয়েছে, ছবি তোলা হয়েছে, শিল্প আসেনি, বরং একটার পর একটা শিল্পর দরজা বন্ধ হয়ে গেছে। আজকে গোটা রাজ্যের যে উন্নয়ন আপনারা দেখেছেন, কলেজ, স্কুল, বিশ্ববিদ্যালয়, সবই 34 বছরের অবদান। আর এই যে 9.5 বছর ধ্বংস ধ্বংস ধ্বংস, আর তার সাথে এইসব তো আপনারা সবাই শুনছেন, কাটমানি, দুর্নীতি, টিভির পর্দায় দেখতে পাচ্ছেন, কিভাবে টাকা নেওয়া। এটা আমাদের কাছে লজ্জা, বাংলায় যারা রাজনীতি করে তাদের কাছে আমাদের লজ্জা যে এইরকম প্রকাশ্যে এইভাবে টাকা নিচ্ছেন। সারদা নারদা এই সমস্ত কিছু আমাদেরকে লজ্জিত করে। তাই স্বাভাবিকভাবে আজকে লড়াইটা বিজেপি এর কিছু করতে পারবে না। না, ওই বিজেপি যেটা দেখতে পাচ্ছেন মঞ্চে, হ্যাঁ, তৃণমূলের ঝাঁক ঝাঁক নেতা বিজেপির মঞ্চে গিয়ে উঠছে। আমি এইটুকু বলতে পারি, গ্রামগঞ্জের মানুষ আবার লাল ঝান্ডার মিছিলে সামিল হচ্ছেন। আমার তরুণ প্রজন্ম বিভিন্ন জেলায় জেলায় আমরা দেখতে পাচ্ছি, আমাদের এসএফআই এর 50 বছর পূর্তিকে কেন্দ্র করে যেসব সভা সমাবেশগুলো হচ্ছে, সমারোহ হচ্ছে, তরুণ প্রজন্মের উত্তাল তরঙ্গ, তারা ইন্ডিপেন্ডেন্স, সোশ্যালিজম, ডেমোক্রেসি স্লোগান দিচ্ছে, স্বাধীনতা, গণতন্ত্র, সময়তন্ত্র স্লোগান দিয়ে তারা মাতিয়ে দিচ্ছেন। গোটা দেশ জুড়ে হচ্ছে, বাংলাতেও হচ্ছে। তরুণ প্রজন্মের বামপন্থীদের মিছিলে সামিল হওয়া দেখে আমাদের মন ভরে যাচ্ছে। গ্রামে গঞ্জের মানুষ আবার লাল ঝান্ডার মিছিলে তারা সামিল হচ্ছেন। বিজেপি আপনাকে প্রতারিত করছে, আপনাকে এটা বুঝতে হবে। তৃণমূল আপনাকে প্রতারিত করছে। আজকে তৃণমূল একটার পর একটা নতুন চমক, শুধু টেলিভিশনের পর্দায় কোটি কোটি টাকার বিজ্ঞাপন দিয়ে। প্রথমে বলা হলো কি, দিদিকে বলো। না, দিদিকে জানি না আপনারা কেউ বলতে পেরেছেন কিনা। যদি কোনো বন্ধু দিদিকে বলতে কিছু পেরে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখুন, আমি খুশি হব। না, দিদি আপনাদের ফোন ধরেননি। আপনি যখনই ওই নাম্বারে, দিদিকে বলোর ফোন নাম্বারে ফোন করেছেন, কেউ কেউ ফোনটা ধরে নিয়ে আপনার গোটা হিস্ট্রিটা জেনে নেওয়ার চেষ্টা করেছে। আর কয়েকদিন পরে দেখবেন আপনার ফোনে একটা কল আসবে, আপনি ফোনটা রিসিভ করবেন, তাতে দেখবেন দিদির বক্তব্য শুনতে পাবেন। দিদি আপনাকে আবেদন জানাচ্ছেন, তাকে আবার নির্বাচিত করুন। দিদি আপনাকে মিথ্যা ফর্দ শোনাবেন উনি কি কি করেছেন। না, দিদি আমাদের কথা শোনেননি। যদি শুনতেন তাহলে এই শিষ্যি বন্ধ হতো না, যদি শুনতেন তাহলে টেট বন্ধ হতো না, যদি শুনতেন তাহলে একটার পর একটা কলকারখানা বন্ধ হতো না, যদি শুনতেন তাহলে আজকে উনাকে এটা বলতে হতো না যে সিঙ্গুরে আমি কারখানা করব। সেদিনই কারখানাটা আমরা করতে চেয়েছিলাম, উনি কারখানা করতে চান না। উনি শিল্প তাড়ুয়া হিসেবে পরিচিত, পরিচিত হয়েছেন। সেই স্বাভাবিকভাবে উনাকে দেখে সারা পৃথিবীর কোন শিল্পপতি আমাদের বাংলায় বিনিয়োগ করতে আসবে না। তাহলে এই রাজ্যে শিল্প করতে গেলে, আবার এসএসসি চালু করতে গেলে, আবার টেট চালু করতে গেলে আবার বামপন্থীদের দরকার। ফলে বামপন্থীরা ছাড়া কেউ বেকার সমস্যার সমাধান করতে পারবে না। বামপন্থীরা ছাড়া স্বাস্থ্য ব্যবস্থার কেউ উন্নতি করতে পারবে না।
দেখতে পেলেন না এই বাংলাতেও কিভাবে পরিযায়ী শ্রমিকদের কথা ভাবা হলো না? আমরা দাবি করেছিলাম যে আপনি তো রেলমন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী, কেন স্পেশাল ট্রেন ব্যবস্থা করে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনছেন না? কেন আপনি আমাদের এত প্রায় লক্ষাধিক আমাদের স্টেট ট্রান্সপোর্টের বাস আছে, সেই বাস পাঠিয়ে অন্ধ্র থেকে, কর্ণাটক থেকে, পন্ডিচেরি থেকে, মহারাষ্ট্র থেকে, দিল্লি থেকে আমার পরিযায়ী ভাইদের ফিরিয়ে আনছেন না? যারা পড়তে গেছে তাদের ফিরিয়ে আনছেন না? যারা চিকিৎসা করাতে গেছে তাদের ফিরিয়ে আনছেন না? না, উনি এসব করবেন না। আমরা বলেছিলাম, উনি একটা গ্লোবাল অ্যাডভাইসারি কমিটি করেছিলেন। সেই গ্লোবাল অ্যাডভাইসারি কমিটিতে একজন বরেণ্য মানুষ ছিলেন অভিজিৎ বিনায়ক, নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন প্রান্তিক মানুষের হাতে নগদ অর্থ দিতে হবে। নরেন্দ্র মোদী সে কথা শোনেননি, মমতা ব্যানার্জি সে কথা শোনেননি। কি দুর্দশা আমরা প্রত্যক্ষ করেছি। তাই স্বাভাবিকভাবে বিজেপি আপনাকে প্রতারিত করার চেষ্টা করছে। আর দুয়ারে সরকারের নামে তৃণমূল কংগ্রেস আবার নতুন করে নতুন প্রতারণার নতুন ফান্ড তৈরি করেছে। এই পাখির শিকারীরা দেখেন না, এক একটা পাখি ধরার জন্য এক এক রকমের ফান্ড তৈরি করে, এক এক রকমের ব্যাদরা এক এক রকমের ফান্ড তৈরি করে। আর তৃণমূল মানুষকে বিভ্রান্ত করার জন্য, বেকার যুবদের প্রতারিত করার জন্য একটার পর একটা নতুন নতুন, একবার কখনো বলছেন দিদিকে বলো, কখনো বলছেন দুয়ারে সরকার। আরে দুয়ারে সরকার কোথায় ছিল যখন লকডাউনে ঘরবন্দি মানুষগুলো না খেয়ে মরছিল? বাড়ির বাচ্চার যখন দুধ জুটছিল না, কোথায় ছিলেন? বাড়িতে দুটো মাস্ক তো পৌঁছে দিতে পারেননি। আমরা দাবি করেছিলাম মাস্ক দিন, সেদিন ময়দানে কেউ ছিলেন না, না তৃণমূল না বিজেপি। আপনারা বুকে হাত দিয়ে বলুন, লকডাউনের 68 দিনে একজন তৃণমূল নেতা নেত্রীকে আপনারা দেখেছেন কারো বাড়িতে 2 কিলো চাল পৌঁছে দিতে? আপনারা দেখেছেন কোনো একটা পাড়ায় একটা ক্যান্টিন, একটা কমিউনিটি কিচেন তৈরি করতে? আপনারা কেউ দেখেছেন? লকডাউনের 68 দিন, প্রথম দফায় 21 দিন, তারপরে 19 দিন, তারপরে 14 দিন, তারপরে 14 দিন, এই 68 দিনে একদিন আপনি তৃণমূলকে ময়দানে দেখেছেন? একদিনও বিজেপিকে দেখেছেন? কারা ছিল? গোটা রাজ্যের প্রান্তিক মানুষের এলাকাগুলোতে আমরা সাধ্যমতো কাউকে রাজা করে দিতে পেরেছি বলবো না, আমরা অন্তত মাস্ক দিয়েছি, স্যানিটাইজার দিয়েছি, একটা ছোট্ট সাবান দিতে পেরেছি। আমরা কমিউনিটি কিচেন তৈরি করেছি, এখনো শ্রমজীবী ক্যান্টিন কোথাও কোথাও চলছে। আমরা মানুষের কাছে চাল, ডাল, মশলা, তরি তরকারি পৌঁছে দিয়েছি সাধ্যমতো, জীবনের ঝুঁকি নিয়ে, করোনার ভয় না করে। করোনার ভয় পেয়েছে কারা? করোনার ভয়ে বিজেপি নেতারা, মন্ত্রীরা, এমপিরা, এমএলএরা বাড়ির ভেতর থেকে দরজায় ছিটকিনি দিয়ে থেকেছেন, বেরোননি মানুষের পাশে। ভেবেছিলেন সেদিনের হকাররা, যাদের হকারিটা বন্ধ হয়ে গেল, ট্রেনে বাসে ফুটপাতে দোকান দিয়ে যাদের সংসার চলতো, তাদের বাড়িতে হাঁড়িটা চড়বে কি করে? কোথা থেকে ভাত হবে, কোথা থেকে রুটি হবে? তাদের বৃদ্ধ বাবা মা ওষুধ পাবে কোথায়? তাদের রোজগার বন্ধ হয়ে গেল, তাদের শিশুরা দুধ পাবে কোথায়? আমরা চেষ্টা করেছি সাধ্যমতো, সবটা পারিনি। আমরা বামপন্থীরা অন্তত প্রান্তিক মানুষের পাশে, সর্বস্তরের মানুষের পাশে। বড় লোক গরিব লোক বিচার করিনি। যখন করোনায় মারা গেছে, সরকার যখন সৎকার করতে পারছে না, তখন আমার বামপন্থী ছাত্র যুব বন্ধুরা আমরা স্বেচ্ছায় এগিয়ে গেছি তার সৎকারের কাজে। এই করোনার সময় যখন রক্তদানের সমস্যা, রক্ত দেওয়ার জন্য পাওয়া গেছে কোনো তৃণমূলকে? পাওয়া গেছে কোনো বিজেপিকে? ব্লাড ব্যাংকের রেজিস্টার দেখুন, রেজিস্টারে যে নামগুলো দেখবেন, এসএফআই, ডিওয়াইএফআই, বামপন্থী ছাত্র যুব সংগঠন, বামপন্থী আন্দোলনের নেতা কর্মীরা গিয়ে হসপিটালের বেডে রক্ত দিয়ে আসছে, অথবা ওই মুহূর্তে দাঁড়িয়ে রক্তদানের শিবির তৈরি করে আমরা মানুষকে বাঁচানোর চেষ্টা করেছি। না, একটা তৃণমূল পাবেন না, একটা বিজেপি পাবেন না। 18টা এমপির গর্ব করেন ওনারা, 18টা কমিউনিটি কিচেন হয়েছে, 18টা পাড়ায় খাবার দেওয়া হয়েছে বিজেপি না। বিজেপি নেতারা একইভাবে, তৃণমূল বিজেপি একইভাবে, তারা লকডাউনের সময় তারা ঘরে থেকেছে। আরে স্বাস্থ্য বিধি মেনে মানুষের পাশে তো থাকতে হবে। হ্যাঁ, সঠিকভাবে রীতা লিখেছে, দরকারে পাই, সরকারে চাই। হ্যাঁ, সরকারে চাই, সরকারে না হলে আরো বেশি বেশি মানুষের কাজ করতে আমরা পারবো না। রীতা, তোমাকে আশ্বস্ত করতে পারি, পাড়ায় পাড়ায় এলাকার মানুষকে সমৃদ্ধ করো, মানুষকে বলো এই বিজেপি তৃণমূল ভাঁওতা দিচ্ছে, আমরা যাদেরকে দরকারে পাই তাদেরকেই সরকারে চাই। খুব সুন্দর কথা আমি দেখতে পাচ্ছি, আমার বন্ধু লিখেছে এখানে, আমরা মানুষের পাশে থাকবো, মানুষের পাশে ছিলাম। কেউ কেউ আমাদেরকে ভোটের অঙ্কে মাপার চেষ্টা করেন, কেউ বলেন
কত শতাংশ ভোট পেয়েছি সেই হিসেব নিয়ে পাটিগণিতের হিসেব করছেন, ভোটে কতটা, কোথায় কত ভোট পেলাম। কেন এটা হিসেব করবেন না যে লকডাউনের সময় কারা মানুষের পাশে ছিল? আর সেই মানুষের পাশে থাকার ক্ষেত্রে আমরা বামপন্থীরা 100%, লড়াই সংগ্রামে 100%, কেন্দ্রীয় সরকারের সাম্প্রদায়িক নীতির বিরুদ্ধে 100%। আজকে মমতা ব্যানার্জি বলছেন দুয়ারে সরকার, সেদিন তুমি দুয়ারে আসনি, আজকে কিসের দুয়ারে সরকার? কেন দরকার? কি কাজ করা হচ্ছে? দুয়ারে সরকারের নামে আবার কিছু অর্থের তছনছ করা হচ্ছে। পঞ্চায়েত আছে, পঞ্চায়েত অফিসে তালা কেন? জ্যোতি বসু বললেন রাইটার্স বিল্ডিং থেকে রাজ্য চলবে না, গ্রামে গ্রামে রাইটার্স তৈরি করব। আর গ্রামে গ্রামে সেই রাইটার্স বিল্ডিংটার নাম হচ্ছে গ্রাম পঞ্চায়েতের অফিস। সেই গ্রাম পঞ্চায়েতের অফিস থেকে কেন মানুষের বিধবা ভাতার ফর্ম পূরণ হয়নি? কেন বার্ধক্য ভাতার ফর্ম পূরণ হয়নি? কেন রেশন কার্ড হয়নি? কেন মানুষের যে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো গ্রাম পঞ্চায়েত অফিস থেকে সমাধান করা হয়নি? পঞ্চায়েত অফিসটাকে দুর্নীতির আখড়া করেছেন। বামফ্রন্টের 34 বছরের জমানায় যারা গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন, পঞ্চায়েত ছিলেন, সভাপতি ছিলেন, কর্মাধ্যক্ষ ছিলেন, একটু একটু গবেষণা করে, একটু সমীক্ষা করে দেখবেন যান। আমি তো অন্তত প্রত্যক্ষদর্শী, আমি দেখি যখন গ্রামে ঘুরি, যখন কোনো হাটে যখন আমি অর্থ সংগ্রহ করতে কৌটো নড়াই, তখন আমার বন্ধুরা বলেন, তাপসদা এই যে কালিদার কাছে আপনি পয়সা চাইছেন, কালিদাকে চেনেন? আমি বলছি না চিনি না। আমি বলছি না চিনি না। বলছে কালিদা আমাদের 3 বারের প্রধান। একটা ময়লা ছেঁড়া গেঞ্জি পরে, লুঙ্গি পরে সবজির দোকান করছেন হাটে বসে। বিশ্বাস করুন, গর্বে বুকটা ফুলে যায় যে আমি বামপন্থী সংগঠন করি, আর আমার বামপন্থী, আমার পার্টির কাছে হাতুড়ি সিম্বলে জেতা একজন গ্রাম পঞ্চায়েতের 3 বারের প্রধান, তিনি এখন প্রধান নেই, প্রাক্তন প্রধান। রাস্তা দিয়ে হাঁটলে মানুষ নমস্কার করেন, মানুষ পায়ে হাত দিয়ে প্রণাম করেন, আর রুটি রুজির জন্য হাটে হাটে সবজি দোকান করেন, হাটে হাটে। এটা আমাদের গর্ব। আর যারা এই রাজ্যের বাম জমানার পরে তৃণমূল কংগ্রেসের যারা প্রধান হয়েছে, এই কয়েকদিন আগে একটা জায়গা থেকে ফিরছি, এক বন্ধু বলছে, তাপসদা বাম দিকের 3 তলা বাড়িটা কার দেখতে পাচ্ছেন? আমি বললাম না, কার জানি না। বলছি তৃণমূলের পঞ্চায়েত। মানে পঞ্চায়েত না প্রধান? বলে প্রধান না, পঞ্চায়েত। মানে পঞ্চায়েতের টালির ছাউনি দেওয়া বাড়িটা উধাও হয়ে 3 তলা পাকা বাড়ি হয়েছে। তাহলে প্রধানের বাড়িটা কতটা আকাশ ছুঁয়েছে ভেবে দেখুন। তাহলে গ্রামের মানুষ ঘিরে কেন কান ধরে উঠবুস করাবে না বলুন তো? কেন কান ধরে উঠবুস করাবে না? তো আজকে সেটাই করানো হচ্ছে। আজকে আমাদের গর্ব এটাই। তাই স্বাভাবিকভাবে আজকে এই তৃণমূল কংগ্রেস গোটা রাজ্যকে যেভাবে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, তাদেরকে সরাতে হবে। দেশ জুড়ে যে আন্দোলন হচ্ছে, কৃষকের পাশে থেকে আন্দোলন করতে হবে। কৃষি আইনের বিরুদ্ধে লড়াই, সারা দেশের কৃষকরা যে আন্দোলন করছেন, দিল্লির কৃষকরা আমাদেরকে উত্তাপ দিচ্ছেন, তীব্র শীতের মধ্যে বসে তারা আমাদেরকে উত্তাপ দিচ্ছেন। বিজেপি সম্পর্কে সতর্ক থাকুন, বিজেপি সম্পর্কে সতর্ক থাকুন। এই বিজেপি আপনার সর্বনাশ করবে। তাহলে এই বিজেপি, আপনি এই বিজেপির সঙ্গে, আর বিজেপি যারা করছেন তাদের কাছে প্রশ্ন করছি। আমি কয়েকদিন আগে একটা হিন্দি চ্যানেলে ডিবেটে বসেছিলাম, সেখানে বিজেপির সর্বভারতীয় নেতা মন্ত্রী ছিলেন। আমি বলছিলাম যে আপনাদের যে বিজেপির বাংলাতে যে মিটিংগুলো হচ্ছে, তাতে যখন স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, তার ডানে বাঁয়ে যারা বসছেন তৃণমূলের নেতারা, তাতে আগামী দিনে বাংলার বিজেপির রাজ্য কমিটির সাইনবোর্ডটা সরে গিয়ে টিএমসি 2 লেখা সাইনবোর্ড লাগানো হবে না তো? কে বিজেপি, কে তৃণমূল? ফারাক আছে কিছু? এই বিজেপির দিল্লির নেতারা এসে এক সময় কিছু তৃণমূলের নাম ধরে স্লোগান দিতেন, গালিগালাজ করতেন। আবার তারা যখন বিজেপির পতাকা ধরছে, কোন ওয়াশিং মেশিনে সমস্ত কিছু চাপা পড়ে যাচ্ছে, ধোয়া হয়ে যাচ্ছে? কোন ওয়াশিং মেশিন, কোন কোম্পানির ওয়াশিং মেশিন? একটু বিজেপি নেতারা জানাবেন। স্বাভাবিকভাবে মানুষের সাথে লড়াই আমরা করব, মানুষের সাথে আমরা লড়াই করব। লড়াই আমাদের করতে হবে।
তো সেই জায়গায় দাঁড়িয়ে লড়াই আমরা বামপন্থীরা করছি, গোটা দেশ জুড়ে আমরা লড়াই করছি, এই বাংলাতে লড়াই করছি। আমার বন্ধু একজন হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন স্ট্যান্ড উইথ ফার্মার্স চ্যালেঞ্জ। হ্যাঁ, কৃষকদের যে লড়াই হচ্ছে, কৃষকদের কাছে যে চ্যালেঞ্জটা, সেই চ্যালেঞ্জটা গ্রহণ করে আমাদের লড়াইটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি সবার কাছে আবেদন জানাবো, আলোচনাকে আর দীর্ঘায়িত করব না। আসুন আমরা আমাদের বাড়ির সবাইকে, আমার এলাকায় যেখানে আমি বসবাস করি সেই এলাকার সবাইকে, যে বিজেপি তৃণমূলের যে ভয়ঙ্কর রূপ কিভাবে ধ্বংস করছে গোটা দেশ, গোটা রাজ্যটাকে, সেটা সেই মানুষগুলোর কাছে আমরা তুলে ধরি, তাদের কাছে আমরা তুলে ধরি। সেই ধ্বংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে আমাদের সমস্ত বিষয়টা তুলে ধরতে হবে। আগামী দিনের যে লড়াইগুলো আসছে, গোটা দেশের কৃষকরা যে লড়াই করছেন, 37 জন কৃষক তারা শহীদ হয়েছেন, 37 জন কৃষক শহীদ হয়েছেন। আরো কতজনকে শহীদের মৃত্যুবরণ করতে হবে জানি না। সেই শহীদদের সালাম জানাই। সালাম জানানো হবে যখনই আমরা ওই কৃষি আইন, কর্পোরেটের স্বার্থ রক্ষাকারী কৃষি আইন, চুক্তির ভিত্তিতে চাষ করার জন্য যে কৃষি আইন, নীল চাষকে স্মরণ করিয়ে দিচ্ছে যে কৃষি আইন, যেটা মজুতদারদের স্বার্থ রক্ষা করবে যে কৃষি আইন, সেই আইনের বিরুদ্ধে লড়াইটাকে আমরা আরো জোরদার করতে পারবো। আমাদের দেশের কৃষির যে বৈচিত্র্য আছে, সেই বৈচিত্র্যকে আমরা হারাতে দেব না। ফলে সেই কৃষকদের পাশে থাকব। গোটা দেশের জনবিরোধী নীতি কেন্দ্রীয় সরকারের, তার বিরুদ্ধে লড়াইয়ে আমরা পাশে থাকব। এবং বাংলায় যে অরাজকতা চলছে, আজকে নতুন নতুন চমক দেওয়া হচ্ছে, মানুষকে প্রতারণা করার নামে দুয়ারে সরকার করা হচ্ছে। এই সরকার মানুষের কল্যাণে আর কোনো কাজ করতে পারবে না। বিজেপি মানুষের কল্যাণে কোনো কাজ করতে পারবে না। আমরা বলতে পারি এ রাজ্যের মানুষ, হ্যাঁ হয়তো আমরা টেলিভিশনের পর্দায় নেই, আমি আমার বন্ধুদের বলবো, কখনো কোনো কর্পোরেট মিডিয়া বামপন্থীদের কাজ দেখায় না, বামপন্থীদের লড়াই সংগ্রাম দেখায় না। তাই আপনারা টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছেন না দিল্লির যে কৃষকরা আজকে 1 মাসের বেশি সময় ধরে অবস্থান বিক্ষোভ করছেন, লড়াই সংগ্রাম করছেন, সেটা আপনি এই ছবিতে দেখতে পাবেন না। কিন্তু তার জন্য আমাদের আফসোসের জায়গা নেই। আমাদের লড়াইটা মাটিতে মাটিতে মাটিতে, আমাদের মাটিতে পা আর মাথাটা আকাশে রেখে লড়াইটা করতে হবে। আগামীর লড়াই বিজেপির মতো একটা সাম্প্রদায়িক ফ্যাসিস্টিক দল তারা জিতবে না। লড়াইটা জিতবো আমরা। এই রাজ্যে তৃণমূল কংগ্রেস এই রাজ্যের যে ক্ষতি করেছে, যেভাবে ধ্বংস করেছে, এই লড়াই তৃণমূল জিততে পারবে না। এটা তৃণমূলও বুঝে গেছে। তো প্রান্তিক মানুষ, তরুণ প্রজন্ম, সর্বস্তরের মানুষ, তারা তাদের বিচার বুদ্ধি দিয়ে তারা বুঝবেন আগামী দিনে লড়াইটা জিততে হবে আমাদের। 21-এ আবার নতুন করে আমাদের এবছরের শেষে আবেদন জানাবো যে নতুন বর্ষ শুরু হোক, নতুন বর্ষে একটা নতুন সরকার, বাম ধর্মনিরপেক্ষ শক্তির সরকার আমরা প্রতিষ্ঠিত করব। এই রাজ্যের মানুষের স্বার্থে, এই রাজ্যের মানুষের স্বার্থে আমরা বাম ধর্মনিরপেক্ষ শক্তির একটা সরকার প্রতিষ্ঠিত করব। টেলিভিশনের পর্দায় কে আছে এটা দিয়ে মূল্যায়ন হবে না। গ্রামগঞ্জের মানুষ, তারা তাদের অভিজ্ঞতা দিয়ে, তরুণ প্রজন্ম, ছাত্র যুবরা তাদের অভিজ্ঞতা দিয়ে বুঝেছেন বিজেপি তাদের বন্ধু না, তৃণমূল তাদের বন্ধু না। তরুণ প্রজন্ম তাদের অভিজ্ঞতা দিয়ে, গ্রামগঞ্জের মানুষ, তাদের শ্রমিক কৃষক তাদের অভিজ্ঞতা দিয়ে বুঝেছেন যে এরা প্রতারক, এরা মানুষের বন্ধু না। মানুষের বন্ধু একমাত্র বামপন্থীরাই, বাম যোদ্ধারাই। আমরা মানুষের পাশে থাকব, মানুষ আমাদের মিছিলে থাকবেন, আমাদের মিছিলটা দীর্ঘতম হবে। আগামী দিনের লড়াইটা আমরা জিতব। সেই জয়ের লক্ষ্যে আমরা এগিয়ে আসব, এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে নববর্ষের আগাম শুভেচ্ছা, ধন্যবাদ, ভালোবাসা জানিয়ে বর্ষ শেষে আজকের আলোচনা শেষ করলাম। ভালো থাকবেন বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, শুভেচ্ছা।